হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আশা করি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 করে ফেলেছো এবং ওই দুটা করার পরে কিন্তু পার্ট 3 তে হাত দিবা। আগেই করবা না, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। পার্ট 3 তে আমরা পরিমিতির বৃত্ত সংক্রান্ত জিনিসগুলো দেখব এবং অলরেডি কিন্তু আমরা কি পড়েছি বলো তো? বৃত্ত নিয়ে একটা চ্যাপ্টার করেছি অষ্টম অধ্যায় এবং ওইখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি আজকে এই বৃত্তের পরিমাপটা আমরা কিভাবে করব, এই জিনিসগুলো নির্ণয় করব। আমরা কিছু সূত্র মাথায় রাখবো, শুধুমাত্র প্রমাণে যাব না যে এত প্রমাণ, ঠিক আছে, ওই প্রমাণগুলো করব না। আমরা শুধুমাত্র কি করব, সূত্রগুলো মাথায় রাখবো। এখানে আমাদের একটা টার্ম আসবে, সেটা হচ্ছে পাই। পাই এর মান সবসময় কি হয় জানো? 3.1416। এটা হচ্ছে আমার কি একটা পায়ের মান এবং এটা সবসময় একই থাকবে, বুঝতে পারছো? এখন আমার একটা বৃত্তের আমি কি পাইছিলাম বলতো? একটা বৃত্তের ব্যাসার্ধ পাইছিলাম কত? এইটা। এখানে আমরা ব্যাসার্ধটাকে, এটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো জানো? আর, হ্যাঁ, ছোট হাতের আর দিয়ে। আর এইখানে বলতো যদি এটা আর হয় তাহলে আমাদের ব্যাস কত হবে? কত হবে? এই ব্যাসটা হবে কিন্তু কি হবে? 2r, তাই না? ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস যদি 2r হয়, ব্যাসার্ধ হবে কত? r। বুঝতে পারছি? তাহলে এইখানে আমার কি আসতেছে দেখো, পরিধি যদি আমি বলি, পরিধি কোনটা? পরিধি জিনিসটা আসলে কি? এই যে আমি দেখো আঁকতেছি না একটা বৃত্ত, বৃত্তের কি এই মাথা থেকে শুরু করে এইভাবে আমি যখন ঘুরাচ্ছি, এই মাথা থেকে শুরু করে আস্তে 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 ঘুরে এটা এখানে গিয়ে অ্যাড হয়েছে না? যদি মনে করো যে এটা আমার একটা ভাঙা যায়, সেক্ষেত্রে আমি ওই বৃত্তর একটা মাথা থেকে আরেকটা মাথা এখানে কেটে দিলাম, কেটে দিয়ে এখানে যদি এইভাবে টেনে লম্বা করি, তাহলে এখানে একটা আমরা কি একটা দৈর্ঘ্য পাবো না? একটা লম্বালম্বি দৈর্ঘ্য পাবো না? এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার কি জানো? এটাই হচ্ছে বৃত্তের পরিধি। মানে ওইটার যে যতটুকু আমার কি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু যখন মিলিত হয়েছে, ওইটা যখন আমি কি করছি এইভাবে মনে করো যে টেনে লম্বা করছি, যেটা আমি পাচ্ছি লম্বা, যেই দূরত্বটা পাচ্ছি সেটা হচ্ছে আমার পরিধি বৃত্তের। তাহলে পরিধির আমার সূত্র হচ্ছে, এটা মাথায় রাখবা, সেটা হচ্ছে 2πr। ঠিক আছে? তো শুধুমাত্র একটা বৃত্তের যদি আমার ব্যাসার্ধের মান জানা থাকে, তাহলে আমি কি করতে পারবো? একটা বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো। কারণ কি, 2 তো 2, এটা একটা সংখ্যা, আর পায়ের মান কি 3.1416। ঠিক আছে, গেল। এটা হচ্ছে আমার পায়ের পরিধির সূত্র। এখন দেখো বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্য কি? আমরা দেখেছিলাম না যে একটা বৃত্তের কি হয় বলতো? একটা বৃত্তের এরকম একটা চাপ তৈরি করে, এই যে এই অংশ একটা চাপ তৈরি করে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এর কেন্দ্রে একটা থিটা কোণ হয়, সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে মনে করো। এইটার নাম দিলাম, এটা হচ্ছে আমার কি ছিল? বৃত্তচাপ, তাই না? বৃত্তচাপ। এই বৃত্তচাপের নাম দিলাম এস। বৃত্তচাপ কোনটা জানো? বৃত্তচাপ শুধুমাত্র এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এটা হচ্ছে বৃত্তচাপ। হ্যাঁ, এইটা কি একটা বৃত্তের অংশ না? বৃত্তাংশ মানে কি? বৃত্তের অংশ। মানে এই বৃত্তের এইটুকু কি একটা বৃত্তের অংশ না? তাহলে এই অংশটুকু হচ্ছে এস। এই দেখো একটা বৃত্তের যখন পরিধি আমরা নির্ণয় করি, বৃত্তটাকে এইভাবে টেনে লম্বা করি, পরিধি পাচ্ছি, তাহলে চাপটাও কি একটু বাঁকা থাকে না? এটাকেও যদি আমরা একটু লম্বা করি, এটা একটা দৈর্ঘ্য পাওয়া যায়। বুঝতে পারছো? যেটা কি পরিধিরই একটা অংশ, মানে বৃত্তেরই একটা অংশ। তাহলে ওই চাপের যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। এবং এটার সূত্র আমাদের কি হয় জানো? একটা বৃত্তের অংশের দৈর্ঘ্যের সূত্র হয় হচ্ছে কত? দেখো, এটাকে হচ্ছে তোমাকে দেয় হচ্ছে কি দিয়ে জানো? এস দিয়ে প্রমাণ করে। এবং থিটা বাই 360 ডিগ্রি, হ্যাঁ, ইন্টু কি হয় জানো? এটা ক্ষেত্রফলের আসবে তোমার কত? পাই আর থিটা বাই 180 ডিগ্রি। বুঝতে পারছি? এইটা হচ্ছে তোমার কি এই বৃত্তাংশের দৈর্ঘ্য, কি পাই আর থিটা বাই 180 ডিগ্রি। দেখো এখানে আর এর মান শুধু জানতে হবে, ব্যাসার্ধ, থিটার মান জানতে হবে, এটা হচ্ছে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর হচ্ছে কেন্দ্রে কতটুকু কেন্দ্রে কোণ উৎপন্ন করে ওইটা। পাই হচ্ছে 3.1416 আর 180 তো সংখ্যা। তার মানে আমার একটা এখানে আমার এই জিনিসটা জানতে আমাকে কয়টা ইনফরমেশন লাগতেছে এক্সট্রা? এই এসটা,
এটা একটা এক্সট্রা, এটা একটা এক্সট্রা, এটা এক্সট্রা। এই তিনটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। হয় এই দুইটা দেওয়া থাকবে, এটা বের করতে হবে, নতুবা এই দুইটা দেওয়া থাকবে, এটা বের করতে হবে। মানে এখান থেকেই তুমি সবকিছু বের করতে পারবা। আমরা কিন্তু ওই অঙ্কগুলো দেখবো। এখন দেখো, তারপরে আসতেছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের পরিধি দেখলাম, বৃত্তের ক্ষেত্রফল দেখবো না? তাহলে একটা বৃত্ত, এর পরিধি হয় হচ্ছে 2πr। হ্যাঁ, আর ক্ষেত্রফল হচ্ছে, এটা হচ্ছে কি পরিধি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ক্ষেত্রফল কি আসে, πr²। এটা হচ্ছে ক্ষেত্রফল। দেখো পায়ের মান কি ধ্রুবক, পায়ের মান 3.1416। আর কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের কি হয়, স্কোয়ার করলে আমার হচ্ছে পাওয়া যায়। তার মানে শুধুমাত্র আর মানে ব্যাসার্ধ দেওয়া থাকলে আমি কি করতে পারবো, একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। বুঝতে পারছি? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র দেখলাম। এখন আমার কি লাগবে, বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা জিনিসটা কি? মনে করো যে আমি কি বৃত্ত চাপ দেখলাম না, যে একটা বৃত্তের এটা একটা চাপ উৎপন্ন করছে, তাই না? তো এটাকে যদি এস বলে, তাহলে বলো তো এইটুকু পরিধি মানে এইটুকু বৃত্ত আমি নিছি, এইটুকু কি একটা অংশ নাই বৃত্তের? এইটুকু অংশেরও কি আমি একটা চাপ নির্ণয় করতে পারি? শুধুমাত্র এইটুকু অংশের যদি মানে এই চাপটার শুধুমাত্র যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে কি নির্ণয় করতে পারবো না? হ্যাঁ, যদি আমি সম্পূর্ণ বৃত্তের পারি, তাহলে এইটুকু চাপের যদি দৈর্ঘ্যও নির্ণয় করতে পারি, তাহলে এটার বৃত্তাংশের মানে এইটাকে বলা হচ্ছে বৃত্তকলা বা বৃত্তাংশ। বৃত্তের অংশ বা বৃত্তের একটা অংশকে বৃত্তকলাও বলা হচ্ছে। এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে θ/360 ইন্টু কত জানো, πr²। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার কি বৃত্তকলার ক্ষেত্রফল। এখানে কিন্তু একটু কনফিউশন হয়ে যায়, ঠিক আছে? একটু আগে আমারও কনফিউশন হয়ে গেছিল। সেটা হচ্ছে যখন আমাকে বলবে চাপ, বৃত্তকলার চাপের দৈর্ঘ্য মানে এস এর মান নির্ণয় করতে হলে πr/180 হবে। হ্যাঁ, কিন্তু যখন আমাকে বৃত্তকলার ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে ক্ষেত্রফল। হ্যাঁ, এই দুটা একটু মাথায় রাখবা, মনে রাখবো ভালোভাবে। এখানে আমার ক্ষেত্রফলের সাথে আমার একটা কি আসতেছে জানো, একটা সম্পূর্ণ বৃত্তের একটা ক্ষেত্রফল আসতেছে কি πr²। আমরা জানি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল এটা। আর এখানে হচ্ছে অ্যাড হয়েছে কি কোণটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে πr/180। ক্লিয়ার বিষয়টা? আমাদের এই দুইটার মধ্যে একটু কনফিউশন হয়ে যাইতে পারে, তো এই দুইটা মাথায় রাখবো আমরা একটু ভালোভাবে। এখন দেখো আমরা দেখি ম্যাথে চলে যাই। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ কত, 8 সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এর বৃত্তচাপের দৈর্ঘ্য, আচ্ছা দেখো এখন এটা কি খুবই সহজ একটা অঙ্ক না? ব্যাসার্ধ আর সমান কি আছে, 8 সেন্টিমিটার দেওয়া আছে, কেন্দ্রে কোণ হচ্ছে থিটা কোণ হচ্ছে 56 ডিগ্রি। এখন দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কি দেখলাম, s = πr/θ/180 ডিগ্রি। তো দেখো তো আর এর মান আছে, থিটার মান আছে, তাহলে পাই ইন্টু 8 ইন্টু থিটা সমান কি 56, 180 ডিগ্রি। তাহলে আমার কত আসতেছে বলো তো? পাই এর মান কি 3.1416 ইন্টু কত 8 ইন্টু কত 56 ভাগ কত 180, কত আসতেছে 7.8। পাইছি বৃত্তচাপের ক্ষেত্র দৈর্ঘ্য। এখন তাহলে বৃত্তচাপের কি ক্ষেত্রফল ধরো আমি লিখলাম, সেখানে আমি কত দিয়ে কি করব, বৃত্ত ক্ষেত্রফলের সূত্র কি θ/360 πr²। তাহলে দেখো কত হইতেছে, থিটার মান কত আমার এখানে, থিটার মান মানে সূক্ষ্মকোণ, তাহলে 56/360, পায়ের মান 3.1416 ইন্টু কত r² মানে 8²। কত আসতেছে দেখো, 56 ভাগ 360 ডিগ্রি পাইলাম ইন্টু 3.1416 ইন্টু কত 8² সমান
1.27। জাস্ট কোনো কাজ নাই, শুধু সূত্রে বসাই দিছি। তাহলে এটা আমার একটা উত্তর পাইছি, এটা একটা উত্তর পাইছি, পেয়ে গেছি। বুঝতে পারছি জিনিসটা? সেম। এখন দেখি পরেরটা। একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। একটা বৃত্তের ব্যাস আর পরিধির পার্থক্য। এখন আমাকে একটু জিনিস বলো তো, আমরা জানি কি ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ আর ব্যাস কত বলো তো? ব্যাস হচ্ছে 2r। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলো তো এর পার্থক্য মানে পরিধি 2πr হয়। 2πr মাইনাস 2r মানে ব্যাস, পরিধি থেকে ব্যাস বাদ দিলে কত হয়? 90 সেন্টিমিটার হয়। এখন তাহলে করো, এখান থেকে আমি যদি 2r কমন নেই তাহলে থাকে কি বলতো? পাই মাইনাস 1 সমান 90। তাহলে এইটা ভাগ করলে কত হয়? r সমান, দুইটাই চলে যাবে, তাহলে r সমান হয় কি? পাই এর মান কত? 3.1416 মাইনাস 1 সমান সমান এইটা, যেটা আসে এটার সাথে আর গুণ করো, গুণ আর হচ্ছে কত? ও আর বের করতে হবে, গুণ আর, সরি গুণ 2 এটা, তাহলে 4.28। তাহলে 90 ভাগ 4.28 সমান কত আসে? 7 পয়েন্ট সামথিং আসে, 009। এটা হচ্ছে আমার কি? ব্যাসার্ধ পাইছি। তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ আমি বের করতে পারছি। এটা হচ্ছে আমার কি? এইভাবে আমি হচ্ছে কি করতে পারবো? ম্যাথগুলো করতে পারবো, তাই না? এখন এখানে একটু ক্যালকুলেশন দেখো, আবার ক্যালকুলেশনটা সম্ভবত ভুল হয়েছে। সেটা হচ্ছে এখানে আমার হচ্ছে যদি আর হয়, এখানে হচ্ছে ভাগ করো 90। এখানে কিন্তু তুমি কোনটার কাজ আগে করতেছো এটা একটু দেখে নিবা, কারণ ক্যালকুলেশনে অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে এখানে আসতেছে আর ইকুয়াল টু 45 বাই পাই মাইনাস 1। এখন ভাগ করো কত হয়? 45, আচ্ছা এটাকে ভাগ করতে হবে পাই, 3.1416 মাইনাস 1 কত আসে? এইটা 2.1416। তাহলে 45 ভাগ 2.1416 সমান, দেখো এটার মান এখন আসছে 21। তার মানে তোমাকে একটু সাবধানে করতে হবে। তার মানে এটার আমার আনসার কত? এইটা। বুঝতে পারছি? আমি কি করছিলাম? এই দুটো গুণ করে তারপরে ভাগ করছিলাম। এখানে কিন্তু একটু কম বেশি হয়, গুণ করে ভাগ করা আর ভাগ করে তারপর আবার গুণ করা একটু পার্থক্য হয়। ওই যে আমরা একদম ছোটবেলায় অঙ্কে দেখেছিলাম না, অঙ্ক বইয়ে, যে আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ, তারপর গুণের কাজ, এইগুলো কিন্তু মেনটেন করে এখানে করতে হবে। বুঝতে পারছো? একটুর জন্য কিন্তু কি উত্তর ভুল চলে আসবে। এখন দেখো পরেরটা কি বলছে আমাকে, একটি বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে এত মিটার, মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমার এটা কি বৃত্তাকার মাঠ, মাঠের ব্যাস হচ্ছে 124 মিটার, 124 মিটার। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। দেখো মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার রাস্তা, তার মানে এইটুকু দূরত্ব কত? 6 মিটার, 6 মিটার। সব জায়গায় 6 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো তো সম্পূর্ণ যেই আমার বৃত্ত, রাস্তা সহ যে বৃত্তটা আছে ওইটা থেকে যদি আমি কি করি, শুধুমাত্র বৃত্তের কি ক্ষেত্রফলটা বের করে দেই, তাহলে আমার কি আসবে বলতো? আমার কি বলে, রাস্তার দৈর্ঘ্য বের হয়ে যাবে। দেখো তাহলে আমার সম্পূর্ণ যে রাস্তা সহ এটার বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে আমার ব্যাসার্ধ আসবে কত? ব্যাসার্ধ মনে করলাম, ব্যাসার্ধ ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর সমান সমান ব্যাসার্ধ মানে 124 ভাগ 2 সমান সমান কত আসতেছে? ভাগ 2 সমান সমান 62। হ্যাঁ, এখন বড় রাস্তা সহ যদি ধরি, রাস্তা সহ ব্যাসার্ধ ধরলাম বড় হাতের আর, তাহলে এখানে হবে কি 62 ব্যাসার্ধ, তাই না? 62 প্লাস 6 তোমার কত আসতেছে? 68। এখন তাহলে রাস্তা সহ রাস্তা বাদে আমি যদি হচ্ছে এটার ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কত আসবে? পাই আর স্কোয়ার আসে, তাহলে 3.1416 ইন্টু কত? 62 স্কোয়ার। হ্যাঁ, এটা থেকে কি করতে হবে আমাকে? রাস্তা সহ থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এটার কত আসবে? পাই আর স্কোয়ার সমান হচ্ছে কত? 3.1416 ইন্টু 68 স্কোয়ার। তাহলে এটা কত আসে? এটা কত আসে? এটা থেকে এটা বাদ দিতে হবে।
তাহলে দেখো 62 স্কোয়ার ইন্টু 3.1416, তাহলে আসে হচ্ছে 12,076.3। আর এটা কত আসে 68 স্কোয়ার ইন্টু 3.1416, তাহলে কত আসে 14526.75। এটা থেকে মাইনাস কত করতে হবে, এইটা থেকে পাই আর স্কোয়ার থেকে এই আর স্কোয়ার বড় হাতেরা এই আর স্কোয়ার থেকে যদি পাই ছোট হাতের আর স্কোয়ার মানে সম্পূর্ণটা থেকে মাঝেরটা বাদ দিই, তাহলে কত থাকে বলো তো, মাইনাস 120.76.3 বাদ দিলে 245,045 থাকে। তাহলে আমার বলো তো রাস্তার ক্ষেত্রফল কি, এইটা পেয়ে গেছি। তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল কিন্তু বের করা খুব সহজ হইতেছে। ওকে, বুঝতে পারছি। এখন দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। বৃত্তচাপটি কেন্দ্রে দেখো আমার কি দেওয়া আছে, ব্যাসার্ধ আর দেওয়া আছে সমান সমান 12, বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান সমান 14, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে থিটা বের করতে হবে। বুঝতে পারছি। তাহলে আমার চাপ আছে, যেহেতু চাপের সূত্র কি, এস ইকুয়াল টু কি বলতো, থিটা পাই আর, থিটা কি পাই আর বা পাই আর থিটা একটা লিখলেই হয়, আর 180। তাহলে আমার মান কি কি দেওয়া আছে, এস সমান সমান কি 14, তাহলে 14 ইন্টু 180 কত হয়, তাহলে আমার কি পাই আর থিটা সমান সমান, ও এখানে আর এর মানও আছে, পাই এর মানও আছে, সবগুলোই লিখে দিই। তাহলে এটা এখানে আসবে পাই 3.1416 ইন্টু আর এর মান কত, আর স্কোয়ার কেন লিখছি, আর এর মান কত 12 ইন্টু থিটা সমান সমান কত, এখানে 180 ইন্টু এস কত 14, 25 20 হইল। তাহলে ভাগ হবে কি, দুটো গুণ করে এটাতে ভাগ করব, তাই না। তাহলে 3.1416 ইন্টু 12 গুণ করলাম আগে, কত আসে 37.6992। এটা দিয়ে ভাগ করব হচ্ছে 25 20 ভাগ 37.6992। হ্যাঁ, তাহলে কত আসতেছে আমার, থিটা ইকুয়াল টু 66.845। বুঝতে পারছি। তাহলে আমার কি আসতেছে, এটা থিটার মান চলে আসতেছে। বুঝতে পারছি আমি জিনিসটা। ওকে, এখন দেখো বুঝতে পারছি। তাহলে আমার মান দেওয়া থাকলে আমি খুব সহজেই করে ফেলতে পারবো। এখন দেখো একটি চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। তাহলে একটা চাকা গোল, চাকাটা যদি আমি এরকম লম্বা করে দেই, ওইটা দূরত্ব কি, ওইটার হচ্ছে অতটুকু দূরত্ব অতিক্রম করে না, একটা চাকা যখন ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে বলছে একটি চাকার ব্যাস হচ্ছে এত, তাহলে একটা চাকার ব্যাস যদি এত হয়, এত মিটার পথ অতিক্রম করতে কত, তাহলে ব্যাস যদি আমার কি হয়, ব্যাস যদি, তাহলে ব্যাসার্ধ কত হবে 4.5/2, তাই না। তাহলে কত হয় 2.25, 4.5 ভাগ 2 2.25 হইল। এখন এটার তাহলে আমার পরিধি কত বলতো, পরিধি কত 2 পাই স্কয়ার 2 পাই আর কত আসে 2.25 ইন্টু 3.1416 ইন্টু 2, তাহলে 14.1372 হয়েছে। এখন তাহলে বলছে যে একটা চাকা যখন একবার ঘুরে তখন হচ্ছে তার পরিধির সমান, তার মানে এতটুকু মিটার দূরত্ব অতিক্রম করে, তাই না। তাহলে আমাকে বলো তো, তাহলে এটা কতবার ঘুরবে, ভাবলাম যে n সংখ্যক বার ঘুরতেছে, তাহলে n ইন্টু 14.1372 সমান সমান কি 360। তাহলে n সমান কত আসতেছে, এটা দিয়ে এটা যদি ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি, তাহলে 360 ভাগ 14.1372
7.2 কত আসতেছে 25.67 সরি 47 সরি 46 ঠিক আছে। তার মানে আমার পূর্ণভাবে 25 বার ঘুরবে আর একটু গিয়ে থেমে যাবে, বুঝতে পারছি। তার মানে আমার একটা চাকা যদি কত মিটার দূরত্ব অতিক্রম করে এটা অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। এখন দেখো বলছে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুটি চাকা যথাক্রমে কত এতবার ঘুরলো, চাকা দুটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। এখন দেখো এই অঙ্কটা সেম হবে না আগেরটার মতো, যে দুইটা এখানে কিন্তু পার্থক্য হচ্ছে দুইটা বৃত্ত দিছে, একটা হচ্ছে একটা একটু ছোট আর একটু বড়। অবশ্যই ওইটার চাইতে ওইটা কি একটু বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে এইটা হচ্ছে আমাকে কি করতে হবে, এটা বের করতে হবে। বলো তো যেই চাকাটা ছোট ওইটা কি বেশিবার ঘুরবে নাকি যেই চাকাটা বড় সেটা বেশিবার ঘুরবে? দেখো একটা চাকার আমার আছে মনে করো 10 মিটার, তাহলে ও যখন ঘুরবে তখন কি 10 মিটার যাবে। ও যদি 100 মিটার যাইতে চায় তাহলে ওকে 10 বার ঘুরতে হবে। আর একটা চাকার দৈর্ঘ্য পরিধি আছে হচ্ছে 20 মিটার, ও 100 মিটার যাবে তাহলে ওকে 5 বার ঘুরতে হবে। তার মানে চাকা এবং পরিধি, যেহেতু পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, পরিধিটা বড় হইলে আমার কি হয় দূরত্বটা বেশি অতিক্রম করে, হ্যাঁ, এবং কম বার ঘুরে, বেশি ঘুরতে হয় না। সহজে বলি, ধরো যে তুমি আসো, তোমার একটা লম্বা ফ্রেন্ড আছে অনেক লম্বা, ও তোমার এক পা যতখানি দিবে যতটুকু যাবে তুমি কিন্তু তার চেয়ে ধরো 2 কদমে ওইটা যাইতে পারবে, এরকম অনেক সময় হয়। তার মানে আমার যেই বৃত্তের বা যেই চাকার পরিধিটা ছোট ওইটা আমাকে বেশি বার ঘুরবে, হ্যাঁ, কিন্তু পরিধিও কি মানে অতিক্রম করবেও কি কম দূরত্ব। আর যেটার আমার কি পরিধি বড় সেই চাকাটা কি করবে যাবে আমার বেশি দূরে, হ্যাঁ, পরিধি যেহেতু বড় এবং ঘুরবে কি কম, হ্যাঁ, বুঝতে পারছি। এইটাও কিন্তু সেম, কি তোমাকে এটার পার্থক্যটা বের করতে হবে। এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবা, হ্যাঁ, বৃত্তের চ্যাপ্টারে এইটা তোমরা হোমওয়ার্ক করবা, বুঝতে পারছি। এখন দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। হ্যাঁ, তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর সমান সমান 14 সেন্টিমিটার হয়, ক্ষেত্রফলের সমান, হ্যাঁ, তাহলে বর্গক্ষেত্রের ধরলাম যে এটা একটা বৃত্ত, এর ব্যাসার্ধের সমান হচ্ছে আমার কি একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে আমার কি হবে বলো তো, এইটাও কি 14 সেন্টিমিটার হবে। তার মানে আমাকে কি বের করতে হবে, আগে এটার ক্ষেত্রফলটা বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল বের করে দেন হচ্ছে কি করতে হবে, আমাকে বর্গের ক্ষেত্রফলটা বের করতে হবে, তারপরে কি করতে হবে দুটার বিয়োগ করতে হবে, বুঝতে পারছি। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, বুঝতে পারছি। এটা কিন্তু কি আগেরটার সাথে মিক্স করে অঙ্ক দিয়ে দিছে, আগের চ্যাপ্টারটা আগের পর্বটার সাথে, তাহলে এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক করবা, ঠিক আছে। এখন আমরা হচ্ছে পরবর্তী অঙ্কটা দেখি। এখানে কি বলছে, চিত্রে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কোনটা এ বি সি ডি, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, ওকে, যার প্রতিবাহুর দৈর্ঘ্য 22 মিটার। তাহলে এটা 22 মিটার হলে এটাও 22 মিটার, এটাও কি হবে, এটার সবগুলো কি হবে 22 মিটার, এটাও 22 মিটার, এটাও 22 মিটার, ওকে। এবং এইডি ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত, এইডি ক্ষেত্রটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, তাই না। অর্ধবৃত্ত মানে কি বৃত্তের অর্ধেক, তার মানে এইটার যেই এই বাহুটা আছে বা এই ব্যাসটা পাইছি এটা হচ্ছে একটা ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য কত, যেহেতু এটা সমান তাহলে এটা হচ্ছে কি 2r সমান 22 আছে। এখন তাহলে আমার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, আর সমান সমান কত হবে 11, 22-এর অর্ধেক ব্যাসার্ধ পাইছি আমি হচ্ছে 11। এখন বলছে কি যে অর্ধবৃত্ত, আচ্ছা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে এই পুরোটার হচ্ছে আমার কি করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বুঝতে পারছি। এখন তাহলে করি, দেখো প্রথমে দেখি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এইখানে আমাকে দুইটা আলাদা আলাদা বের করতে হবে, কেন বলো তো, কারণ আমাকে মান আলাদা আলাদা দিয়ে দিছে। তাহলে আমি এখানে দুইটা এমন জিনিস পাইছি যেটা আমার পরিচিত, একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে কি অর্ধবৃত্ত। তার মানে আমি দুইটা দিয়ে কি করতে পারবো, যদি দুইটার ক্ষেত্রফল বের করে যোগ করে দেই তাহলে হচ্ছে আমার সম্পূর্ণটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে বাহু স্কোয়ার, তাই না। তাহলে 22
হচ্ছে এক একটা বাহু, তাহলে স্কোয়ার করলে কত হয় বলো তো? 484। বুঝতে পারছি? এখন দেখো কি বলছে এখানে, মিটার, মিটার স্কোয়ার, বর্গমিটার। তোমরা যদি ইংলিশে লেখো সেক্ষেত্রে এম বা মিটার যদি বুঝাও, এটা স্কোয়ার দিতে হবে বর্গ, যেহেতু এটা বর্গ হয়ে গেছে, গুণ হয়েছে। আর যদি বাংলায় লেখো তাহলে বর্গ মিটার এটা লিখে দিতে হবে। বুঝতে পারছি? এখন এখানে বলছে কি অর্ধবৃত্তটা, তাহলে অর্ধবৃত্ত হচ্ছে AED। তাহলে এই চাপের ক্ষেত্রফল কত হবে বলতো? একটা বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি বলতো? পাই আর স্কোয়ার, তাই না? যদি এটা যেহেতু অর্ধবৃত্ত, তার মানে আমি যদি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে ওইটা অর্ধেক করে দেই আর কি, তাহলে আমার কি হয়? ওইটা আমার অর্ধবৃত্তের মান বের হয়ে যায়। তাহলে আমরা দেখো একটু দেখি যে আমাদের বৃত্তের ক্ষেত্রে, এখানে বৃত্তের ক্ষেত্রে কি হবে? বৃত্তের ক্ষেত্রফল বের করি আগে। কি হয়? পাই আর স্কোয়ার। পাই এর মান কত? 3.1416 ইন্টু আর কত পাইছি? 11। 11 স্কোয়ার করো, কত হয়? 11 স্কোয়ার ইন্টু 3.1416 তোমার হচ্ছে 380.13336, ঠিক আছে, মিটার স্কোয়ার। এখন তাহলে অর্ধবৃত্ত কত হবে? অর্ধবৃত্ত কত হবে? অর্ধবৃত্ত হবে হচ্ছে এটার অর্ধেক, ঠিক আছে? তাহলে কত হয়? ভাগ 2 সমান 190.0668। এখন চাইছে কি প্রশ্ন? আমাকে অর্ধবৃত্ত চাইছে না, প্রশ্নে চাইছে যে সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল। তাহলে এই দুটো যোগ করে দিলে হবে, তাহলে সম্পূর্ণ অংশের কি ক্ষেত্রফল সমান কি হবে বলো তো? কোনটা কোনটা? এইটা আর এইটা যোগ হবে, তাহলে 484 যোগ 190.0668 কত হয়? ক্যালকুলেট করে দেখো। প্লাস 484, ঠিক আছে? তাহলে আসতেছে হচ্ছে আমার 674.0668। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কি আনসার। বুঝতে পারছি? তাহলে এইভাবে কিন্তু আমার কি খুব সহজেই আমি অঙ্কগুলা করে ফেলতে পারবো। ওকে, এখন পরবর্তী অঙ্কেতে দেখি আমরা কি বলা আছে। দেখি বলছে এক চিত্রে ABCD একটা আয়তক্ষেত্র। কই দেখি, চিত্রে ABCD হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমরা কি জানি যে এই বাহু এই বাহু সমান হয়, এই বাহু এই বাহু সমান হয়, তাই না? যার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ও 10 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে এটাও 12, প্রস্থ হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 10 মিটার। এবং DAE একটি বৃত্তাংশ। DAE হচ্ছে একটা বৃত্তাংশ। তাহলে ক্ষেত্র এটার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 30 ডিগ্রি। বৃত্তচাপ DE এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই DE এটা হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। আবারও সেম, দেখো তো আমার চিত্রে কি কি আছে। একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রে দুইটা বাহুর মানও দেওয়া আছে, তার মানে আমি এটার ক্ষেত্রফল বের করতে পারবো খুব সহজেই। আর একটা কি আছে? আমার একটা বৃত্তাংশ দেওয়া আছে বা বৃত্তকলা দেওয়া আছে, তাহলে আমরা বৃত্তকলার সূত্রও জানি। এবং এখানে কিন্তু আমার ব্যাসার্ধ সবকিছু এবং কোণ এটাও কিন্তু আমরা জানি, অলরেডি দেওয়া আছে। আমাকে জাস্ট মান বসায় এটা বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমাকে কি বের করতে বলছে? প্রথমে বলছে হচ্ছে DAE একটি বৃত্তাংশ, বৃত্তচাপ DE এর দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য। তাহলে আমরা কি দেখছিলাম বলতো সূত্রে? যে বৃত্তচাপ এর দৈর্ঘ্য কি বলতো? দৈর্ঘ্যের সূত্র দেখছিলাম S ইকুয়াল টু কি? পাই আর থিটা বাই কত? 180, এটা না? তাহলে এইটা কিন্তু কি এখন মান বসাই দিলে দাও দেখি, 3.1416 ইন্টু কত আর কত? এখানে এটা বৃত্তাংশ যদি হয় তাহলে এইটা আর না, সম্পূর্ণটাই আর, এখানে কিন্তু ভাগ হবে না, ইন্টু থিটা। ও থিটা এখানে কত? আচ্ছা এটা পরের লাইনে লিখি তাহলে সুবিধা হবে দেখতে। দেখো এখানে 3.1416
6 ইন্টু আর সমান হচ্ছে 12 মিটার ইন্টু থিটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, নিচে 180। ওকে, সবগুলোর মান পাইছি। এখন তাহলে আমি এখন কি করব, এটা আমি ক্যালকুলেট করে নিব। তাহলে দেখি কি আসে। 3.1416 ইন্টু 12 ইন্টু 30 ভাগ কত 180, তোমার কত আসে 6.2832। বুঝতে পারছি? এখন আমার তাহলে আমার বৃত্তচাপ মানে এইটুকুর কি বেরোইছে, এইটুকুর দৈর্ঘ্য বেরোইছে 6.283। তাহলে আমি এখানে একটু এইটুকু মুছে দিয়ে এটা লিখে রাখি, এখানে কত বেরোইছে 6.2832। ওকে, এটুকু মুছে দাও। এখন দেখি পরেরটা আমাকে কি বলছে। পরেরটা বলছে যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমি এটা দৈর্ঘ্য বের করছি, এটা কিন্তু কি আমার ক্ষেত্রফলেরও আর একটা সূত্র আছে, বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল, তাই না? তাহলে ওইটা আমরা বের করব। আর হচ্ছে আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্র সহজ আছে, আগে আয়তক্ষেত্রটা বের করি। আয়তক্ষেত্রের কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা কিন্তু লেখার সময় কি করবা, একদম পরিপূর্ণভাবে লিখবা, সবকিছু লিখবা যে কি কি আছে না আছে, ঠিক আছে? কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা কি শিখছিলাম, যেহেতু দৈর্ঘ্য কত 12 দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে 10, তাহলে 120, ঠিক আছে? মিটার, এগুলো সব মিটার, ঠিক আছে? এখন বৃত্ত চাপের ক্ষেত্রফল, এটা মিটার স্কয়ার, কেন এটা ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্ত এখন হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল। তোমরা এখানে নাম দিয়ে দিবা, যেহেতু ওরা এখানে প্রশ্নের নাম দিয়ে দিছে, তোমরা নাম দিয়ে দিবা। বৃত্তাংশের ক্ষেত্রফল কি হয় বলতো, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু কি পাই আর স্কয়ার। তাহলে থিটা কত 30 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি গুণন কত, গুণন পাই 3.1416 ইন্টু আর কত 12 স্কয়ার। এখন ক্যালকুলেট করো, শুধু ক্যালকুলেট করলেই হয়ে যাবে। প্রথমে 30 ভাগ 360 দাও, হইল ইন্টু 3.1416 ইন্টু 12 স্কয়ার সমান কত আসতেছে 37.6992। এইটা হচ্ছে আমার কি আনসার, হচ্ছে কি বৃত্তাংশের ক্ষেত্রফল। এটা কিন্তু পরিপূর্ণ আনসার না। এখন আমাকে কি করতে হবে, এইটা আর এইটা যোগ করতে হবে। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি তাহলে কত আসে দেখো তো, যোগ 6.2832 সমান, তাহলে আনসার মানে টোটাল ক্ষেত্রফলটা আসতেছে আমার হচ্ছে 4.39824। এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছি জিনিসটা, বুঝতে পারছি। প্রথমে আমার কি বের করছি, আমি এই এখানে দুইটা জিনিস চাইছি, একটা হচ্ছে ডিই এর দৈর্ঘ্য, মানে এটা একটা বৃত্ত, কি বৃত্ত চাপের কি দৈর্ঘ্য। তাহলে এটার আমি সূত্র জানি, ওই সূত্র বসায় আমি কি করছি, এটা বের করে ফেলছি। এখন দেখো তো আমাকে কি বলছে, ও এখানে একটা এই সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এইটা যোগ ভুল করছি, যোগে এইটার সাথে ওইটা না, ওইটা তো বৃত্তের দৈর্ঘ্য, তাই না? এটা কি, এটা বৃত্তের দৈর্ঘ্য না, বৃত্তচাপের দৈর্ঘ্য এটা না। ক্ষেত্রফল কোনটা পাইছি, এইটা আর এইটা, তাহলে এই দুইটা যোগ করতে হবে। তাহলে কত আসে দেখো তো, 157.6992। এটা হচ্ছে আনসার হবে। বুঝতে পারছি? দেখো এখানে দৈর্ঘ্যটা বের করছি, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিছি, ওই বৃত্তাংশের ক্ষেত্রফলটা বের করে দুইটা যোগ করে দিচ্ছি। তাহলে আমি সম্পূর্ণ শেপের কি করে ফেলতে পারছি, একটা ক্ষেত্রফল বের করে ফেলতে পারছি। এখন দেখো এই জিনিসগুলো কোথায় কাজে লাগবে, রিয়েল লাইফে কিন্তু আমাদের জমি জমা বলো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাপঝোঁক বলো, সব কিন্তু একদম সূক্ষ্মভাবে ত্রিভুজই থাকবে, চতুর্ভুজই থাকবে এমন কিন্তু থাকে না। ওইখানে কিন্তু বৃত্তাংশ থাকে, এরকম অনেক মাপ তুমি পাবা। তো তখন ওইগুলো কিভাবে বের করবা, এই সূত্রগুলো কাজে লাগায় সহজেই বের করে ফেলতে পারবা। বুঝতে পারছি? ঠিক আছে। এখন দেখো আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছি, যে একটা ত্রিভুজের কিভাবে কি ক্ষেত্রফল বের করছি সেগুলো দেখলাম, একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র এটা কিভাবে বের করবো সেগুলো দেখলাম। এখন একটা জিনিস দেখো, আমার তিনটা জিনিস এখানে, সেটা হচ্ছে একটা ঘনবস্তু, একটা হচ্ছে ঘনক, আর একটা হচ্ছে বেলন। তিনটা জিনিস আসলে কি আমরা এটাই দেখব। একটা ঘনবস্তু, আমরা দেখো ছোটবেলায় কি করতাম, একটা জিনিস আঁকানো শিখছিলাম, সেটা ছিল এইরকম, সেটা ছিল
এইরকম মনে করো, কিরকম, এইরকম, এরকম করে আমরা আঁকাইতাম না, এবং বন্ধুদের সামনে গিয়ে বলতাম দেখ আমি এটা পারি। হ্যাঁ, এই জিনিসটা আসলে কি? আমরা ওই যে জুতার বক্স দেখি না, কেমন থাকে বলো তো? জুতার বক্সও কি, ওইটার কিন্তু একটা উচ্চতা থাকে, একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে। তার মানে কি বলতো, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটার কি, যখন উচ্চতা অ্যাড করে দিছি, নর্মালি আয়তক্ষেত্রটা কেমন থাকে, এরকম। মানে নর্মালি আয়তক্ষেত্রটা তোমার এরকম ফ্ল্যাট, মানে 2D থাকে, বুঝতে পারছি, যার দৈর্ঘ্য আর প্রস্থ আছে শুধুমাত্র 2টা ডাইমেনশন। কিন্তু যখন এখানে একটা হাইট বা উচ্চতা অ্যাড হয়ে গেছে, মানে পুরুত্ব যদি বলি বা উচ্চতা যেটাই বলি, এটা যখন অ্যাড হয়েছে, এটা কিন্তু তখন 3D হয়ে গেছে। এবং এইটা হচ্ছে মনে করো যে কাগজে কেটে রাখছি একটা ফ্ল্যাট জিনিস, আর এটা হচ্ছে ধরতে পারতেছি আমি, বুঝতে পারছি। তাহলে এইটার ক্ষেত্রে আমার তল কয়টা হয়, একটা তল হয়, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা তল কয়টা পাই বলো তো? তল পাই টোটাল 6টা। তাহলে দেখো এইখানে আমার কি আসে বলতো, তল যেটা আসে এটা 6টা পাচ্ছি। তার মানে এই সামনের একটা তল, এই যে এইটা সামনের এই একটা তল, তাই না? এই একটা তল পাচ্ছি, আবার নিচে এই যে এই তলটা পাচ্ছি, এই তলটা পাচ্ছি, পেলাম। আরেকটা কি পাচ্ছি, এই যে পিছনের তলটা পাচ্ছি, এই যে পিছনের তলটা পাচ্ছি, পাচ্ছি। তাহলে আমার আর তাহলে বলো যে আপু আর দুইটা কোনটা, এই যে এই পাশের তলটা, এই পাশের তলটা, এগুলো কিন্তু আমি পাচ্ছি টোটাল 6টা। আমরা রুবিক্স কিউব দেখছিলাম না, রুবিক্স কিউবের মতো অনেকটা। এখন কিন্তু এটা হচ্ছে আয়তাকার। এখন এইটা হচ্ছে তোমার কি ঘন বস্তু, মানে একটা কি বলতো, আয়তাকার যেই আছে, আয়তাকার কোনো একটা বক্স বা কোনো একটা কিছু যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার কি ঘন বস্তু, বুঝতে। এটার 3টা অংশ থাকবে এবং এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল, মানে এটা বাস্তবে যদি আমি বলি তাহলে এটা একটু ধরা যায়, বুঝতে পারছি। যেমন কি বললাম আমরা, জুতার বক্স হইতে পারে, যে কোনো ধরনের কার্টন হইতে পারে, বা তোমার যে কোনো ধরনের কি হইতে পারে, বক্সটাই বেশি ভালো যায় আর কি, তাই না? তো এইটা বুঝতে পারছি। এরপর আসতেছে কি আমার, দেখো ঘনক। এখন এই জিনিসটা আমরা কি দেখলাম, যে এরকম হচ্ছে 3D থাকবে, আয়তাকার, তাই না? আয়তাকার থাকবে। আবার ঘনক কি, ঘনকটা সেম, শুধুমাত্র এটা কি হবে জানো, এটা চতুর্ভুজের মধ্যে হবে, একদম সরাসরি রুবিক্স কিউবটা। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্ভুজ, মানে সবগুলা বাহু এটার কি হবে, সমান হবে। এই বাহু সমান, এটা জাস্ট আঁকানোর জন্য পার্সপেক্টিভে এরকম লাগতেছে, কিন্তু এই বাহু সমান। কিন্তু এটার ক্ষেত্রে এই বাহুটা শুধুমাত্র চেঞ্জ থাকে, মানে হাইটটা তোমার চেঞ্জ থাকে, বুঝতে পারছি। এখন তাহলে বেলনটা কি, আমরা বিভিন্ন ক্যান দেখি না, বা মনে করো যে বাসায় কৌটা থাকে না, কৌটাগুলো কেমন হয়, এরকম রাউন্ড শেপের হয়, কিন্তু এটা কিন্তু একদম সার্কেল না। সার্কেল কি, সব দিক দিয়ে গোল। একটা বল, টেনিস বল, এটা হচ্ছে কি একদম সার্কেল, কিন্তু এটা কিন্তু গোলক না বা বেলন না। তোমার হচ্ছে বেলন কখন হয়, যখন লম্বা লম্বা একটা হাইট থাকবে ওইটার, এবং এইভাবে রাউন্ড আকারে থাকবে। যেমন গ্লাস হইতে পারে, গ্লাসটা কেমন বলো তো, বেলন আকৃতির। তারপরে আর কি হইতে পারে, যেমন ধরো আমরা বাসা বাড়িতে সিলিন্ডার ব্যবহার করি না, সিলিন্ডার গ্যাস, সিলিন্ডারের যে শেপগুলো ওইগুলা, টিনের যে সিলিন্ডারগুলো থাকে ওগুলো কিন্তু এরকম একদম রাউন্ড শেপের থাকে। তাহলে ওইটা কি, ওইটা হচ্ছে আমার কি একটা বেলন আকৃতির বলা হইতেছে। কিন্তু ওইটা কি বলতো, অসংখ্য বৃত্ত নিয়ে এমনি 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 সার্কেল করে 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 গঠিত না। জিনিসটা একটু ইমাজিন করো, চিন্তা করো যে কেমন দেখায়, যে অনেকগুলো সার্কেল এইভাবে 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 নিয়ে তারপরে হচ্ছে ওই সিলিন্ডারটা বানানো বা ওই বেলন আকৃতিটা বানানো। হ্যাঁ, উপরের অংশটা গোল থাকে, একটা সার্কেল, আমরা যেটা সার্কেল শিখছি ওইরকম আস্তে 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 ওই সার্কেলটাই নিচ পর্যন্ত যায়, তাই না? তাহলে এটা দেখতে কেমন হয়, অনেকটা দেখতে হয় এই যে এই দুইটা সমান্তরাল যাবে, দুই পাশে সমান্তরাল না, সোজাভাবে যাবে, আর এখানে হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার কি একটা সিলিন্ডার বা বেলন আকৃতির, ঠিক আছে? বুঝতে পারছি যে একটা হচ্ছে ঘনবস্তু, যেটা আমরা বিভিন্ন বক্স দেখে থাকি, যেটা কি হয়, একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে, আর একটা উচ্চতা থাকে,
ঠিক আছে, এটার হচ্ছে কি হয়, এটা একটা ঘনবস্তু। এই ঘনবস্তুটাই হচ্ছে আয়তাকার থাকে। যখন এটা কি হয় একদম বর্গাকার হয়ে যায়, বর্গাকৃতির থাকে, তখন এটাকে আমরা ঘনক বলবো। আর যখন একটা কি হয়েছে একটা বলি বৃত্তের বা হচ্ছে মনে করো যে সিলিন্ডার আকৃতি, যেটা এইভাবে রাউন্ড থাকে চারপাশ আর গোলাকৃতির থাকে, যার একটা উচ্চতা সহ থাকে আর কি, এগুলো সবগুলোর মধ্যে উচ্চতা অ্যাড হয়েছে। আগে আমরা যে জিনিসগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে কি ছিল জানো, সেগুলো একদম ফ্ল্যাট 2D ছিল। যখন এখানে আসছি আমরা, এটা হচ্ছে সবগুলোর সাথে উচ্চতা অ্যাড হয়েছে, হওয়ার ফলে কি হয়েছে দেখো, যে এটা হচ্ছে বেলন আকৃতির হয়েছে, এটা ঘনবস্তু আর এটা ঘনক হয়ে গেছে। তো এই কনসেপ্টটা আমরা বুঝতে পারছি যে কোনটাকে কি বলা হচ্ছে, বেলনটা আসলে কি। তোমাকে যদি আমি বলি যে একটা সিলিন্ডারের তুমি এই ক্ষেত্রফলটা বের করো, তখন তুমি কিভাবে বের করবা? তখন হচ্ছে আমার এই টাইপের সূত্র বা এই টাইপের অঙ্কগুলো লাগবে। ক্লিয়ার বিষয়টা? আমরা একটু দেখি, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবা। দেখো ঘনবস্তু, ঘনবস্তু কোনটা বলছিলাম আমরা? ঘনবস্তু হচ্ছে যেটার কি হবে, একটা আয়তাকার বক্স থাকবে, আয়তাকার হবে, এবং এর একটা হাইটও থাকবে, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো তো, এখানে এই ঘনবস্তুতে আমার কর্ণ যদি বলি, এটা কি একটা আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রতে আমরা কি পাইছিলাম, ক্ষেত্রফল কি পাইছিলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তাহলে কর্ণও কিন্তু আমরা পাইছিলাম। কিভাবে বলতো কর্ণটা পাইছিলাম? ডি সমান √a² প্লাস b²। হ্যাঁ, এখন দেখো তো, তোমাকে যদি আমি বলি যে এখানে কি হয়, এটা একটা কর্ণ হয়, যদি এটা একটা কর্ণ হয় বলো তো এইটা কি, এটাও একটা, এইটার সাথে এটাও একটা কর্ণ হয়, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয় না? দেখো তো এই উচ্চতাটা যদি আমি ধরি, এটা একটা সমকোণী ত্রিভুজ না? ভিতরের দিকে জিনিসটা একটু কল্পনা করো, এই জিনিসটা ভিতরে আছে, এরকম একটা কোণ উৎপন্ন করতেছে। তখন যদি আমরা এটা নেই, তখন কি বলতো, এইটা আমার কি হয়, এটা কিন্তু একটা আমার সমকোণী ত্রিভুজ হয়। তাহলে সমকোণী ত্রিভুজ যদি আমি ধরি, তাহলে এসি সমান কি পাবো, মানে এটা যদি এ ধরি, এটা যদি কি ধরি, বি ধরি, এটা যদি সি ধরি, এটা যদি ডি ধরি, হ্যাঁ, তাহলে আর কোনটা কোনটার নাম আছে, এফ মনে করো, এটা দিলাম ই, এটা দিলাম ডি, না ডি আছে অলরেডি, তাই না? এইচ, জি এইচ দিই, মনে করো এটা দিলাম, ও এটা এফ দিলাম, এটা হচ্ছে জি দিলাম, এটা হচ্ছে এইচ দিলাম। দেখো তাহলে এসি সমান আমরা কি পাবো বলো তো, এসি সমান কি পাবো, এসি কি একটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি একটা লম্ব না? তাহলে আমরা এটা এসি সমান কি পাবো, এটা একটা কি অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমরা কি পাচ্ছি বলো তো, এসি সমান পাচ্ছি হচ্ছে কি, এসি সমান কি পাচ্ছি, এসি সমান ধরো এ, আর এখানে হচ্ছে এবি, এবি হচ্ছে ভূমি ধরো, ভূমি, আর হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে সি ধরো, সি। তাহলে দেখো যদি হয়, তাহলে এই যে এই জায়গাটা দেখো, এইটা আর এটা সেম হয় না, এইটা এটা 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 সেম, তাহলে এখানে এ হচ্ছে কি এটার অতিভুজ। তাহলে আমি যদি এটা পাই, তাহলে দেখো এসি স্কোয়ার সমান কি লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার, তাহলে কি পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, পাই না? পাই। তাহলে এ এফ স্কোয়ার সমান কি পাই বলতো, এখন বলতো এই কর্ণ এ আর এফ, এই স্কোয়ার সমান কি পাই, এটার এটার এইটার কোনটা বলতো, এটার কিন্তু এইটা, তাই না? তখন কি পাই, তখন আমরা পাই হচ্ছে, তখন পাচ্ছি হচ্ছে এ এফ স্কোয়ার সমান সমান পাচ্ছি কত বলো, এসি স্কোয়ার প্লাস কি বি এফ স্কোয়ার, না সি এফ স্কোয়ার, তাই না? সি এফ স্কোয়ার, এটা যদি সি হয় এটাও কিন্তু
সি, তাহলে সি এফ স্কোয়ার। তাহলে এখানে কি হয়, এসি মানে কি পাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই কর্ণটা আমরা কি পাইছি, এ এফ সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। জিনিসটা চিন্তা করো, আমরা কর্ণ কি পাইছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে, কর্ণ পাইছিলাম হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু আরেকটা বাহু বা আরেকটা ডাইমেনশন যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আমার কি হয়েছে দেখো জিনিসটা, এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেছে, তার মানে একটাই আরেকটা বাহু যোগ হয়ে গেছে। তাহলে সেম ভাবে আমি যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, এটার একটা ক্ষেত্রফল পাবো আমরা। যদি আমরা ক্ষেত্রফল পাই, তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো, ক্ষেত্রফলের বেলায় আমার একটু চেঞ্জ হবে, আমি একটু দেখি যে জিনিসটা কেমন হবে। এখানে তো আমরা শুধুমাত্র কর্ণটা বের করছি, তাই না? এখন দেখো, একটা আয়তক্ষেত্রের কয়টা তল, 6টা। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা, এই পাশে 4টা, আর এখানে হচ্ছে যে একটা থাকে না, দুই পাশের 2টা। দেখো আমার যদি একটা বক্স থাকে, ওই বক্সটা যদি আমি সম্পূর্ণ খুলে ফেললে আমার কি এরকম পাই না আমি কিছু, যে একটা তল 2টা তল এভাবে যদি ভাঁজ ভাঁজ করি, তখন এটা কি হয়ে যায়, একটা আয়তক্ষেত্র বা একটা বক্স হয়ে যায়, যেটা হচ্ছে আমরা এইভাবে খুলে ফেলছি। তাহলে জিনিসটা কি দেখো তো, এই সবগুলার কি, এই সব এখানে ক্ষেত্রফল যদি বের করি, এই সবগুলা, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার এগুলো সবকিছু কি যোগ হবে না? তা মনে করো যে আমি এগুলাকে এ বি সি ডি এগুলা করে ধরলাম, ধরার ফলে আমার কি হবে, যদি আমি এই বাহুটা নেই, এটা ধরি, তাহলে এটা ধরলাম যে এ, আর এটা হচ্ছে বি, মানে দৈর্ঘ্য আমি এ ধরলাম আর প্রস্থ হচ্ছে বি ধরলাম। আর এইখানে মনে করো আমার এই যে কি আছে, এই জায়গাটা আছে, এটা কি একটা কি হয় বলতো, এটা একটা, এখানেও কিন্তু আমার এ বি থাকতেছে, এ বি থাকতেছে, সি থাকতেছে, তাই না? এখানে সি থাকতেছে, বি না। তাহলে এইখানে আমার কি হয় দেখো, তখন ক্ষেত্রফলটা দ্বারা কি আমার কি হয়, এ স্কোয়ার, এ বি 2 গুণ করব, মানে 2টা আছে করে 4টা, তাহলে আমি 2টা নিব যে কোনো, তাহলে আমার 4টা হয়ে যাবে। 2টা নিলাম, তাহলে এ বি প্রথমে একটা নিলাম, তারপরে কি নিলাম, প্লাস এ সি, ঠিক আছে, প্লাস কি আসবে আমার, প্লাস আসবে বি সি, ঠিক আছে। এখানে আমি এগুলোকে এক একটাকে একরকম, এটাকে এ, এটাকে বি, বা এটাকে মনে করলাম কি যে এটা এ হইলে মনে করলাম যে এটা সি। হ্যাঁ, তাহলে এটা যদি সি হয়, তাহলে এটা ধরলাম বি। জিনিসটা বুঝতে পারছো? এই উচ্চতাটা তো সবার সেম, এই উচ্চতাটা হচ্ছে, এই উচ্চতাটা সবার সেম, তাই না? এটা সবার সেম, তাহলে এটা কি বি। হ্যাঁ, এটাও বি, এই সবগুলা বি, এই পাশেরগুলা এ, এ পাইলাম। তাহলে এই পাশের যে দৈর্ঘ্যটা আছে, এটা হচ্ছে আমার সি ধরে ফেলছি, ঠিক আছে, সি। বুঝতে পারছি? তখন আমার এই জিনিসগুলো আমি পাইছি, সবগুলোই কি 2টা করে আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এখন এখানে কি হবে, যদি আমার এরকম হয়, তাহলে আমরা একটু সাজায় লিখতে পারি যে 2 এ বি প্লাস বি সি প্লাস এ সি, জাস্ট এতটুকুই, বা সি এ, যেটাই লিখি না কেন, এটা হচ্ছে আমার কি, এটা কিসের বলতো, এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, ঘনবস্তুর, সরি আয়তক্ষেত্র না, ঘনবস্তুর, এটা হচ্ছে কর্ণ। হ্যাঁ, বুঝতে পারছি জিনিসটা। এখন আয়তন কি হবে তুমি জানো, সি যদি এটার উচ্চতা হয়, বা হচ্ছে এই যে থার্ড যে বাহুটা আছে, যেটা দিয়ে আমার কি এটার ডাইমেনশন চলে আসছে 3 ডাইমেনশনের ওইটা, তাহলে এ বি সি, এটা হচ্ছে আমার কি আয়ত হবে, ঠিক আছে, জিনিসটা বুঝছি। এখন মনে করো যে এই ঘনবস্তুর আমার কি হইলো, এইখানে আমার যদি বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া থাকে, আমি খুব সহজে এটা আনসার বের করতে ফেলবো। এখন মনে করো যে আমার এই ঘনবস্তুটা যখন এটা ঘনক হয়ে যাবে, জিনিসগুলো কি সেম থাকবে না, শুধু সবগুলা ঘনকের কি সবগুলা বাহু সমান হয়। দেখো এই ঘনকের কি হয়, ঘনকের হচ্ছে সবগুলা বাহু কি হয়, সমান হয়, তাই না? কারণ এটা একটা কি সবগুলোই চতুর্ভুজ। এখন তাহলে কর্ণ কি হবে বলতো, যেহেতু 3টা, তাহলে রুট ওভার কি আসে আমার বলতো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কি আসে, রুট ওভার 3a স্কোয়ার, তাহলে কি আসে, √3a। বুঝছি। কর্ণ ক্ষেত্রফল কি আসে,
ক্ষেত্রফল ওইটার কি আসছিল 2AC সরি AB প্লাস BC প্লাস CA, তাহলে সবগুলোই এ না, তাহলে কি আসবে বলো তো 2A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, সরি সবগুলাই এ, তাহলে এখানে কি আসে 2A স্কোয়ার প্লাস A স্কোয়ার প্লাস A স্কোয়ার, হ্যাঁ এটা এ এটা এ এটা এ এটা এ এ সবগুলা এ, তাহলে এখানে কি আসে বলো তো 3A স্কোয়ার, তাহলে এর ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হচ্ছে 6A স্কোয়ার, ঠিক আছে 3A স্কোয়ার ইন্টু 2 6A স্কোয়ার, এটা হচ্ছে কি ঘনকের ক্ষেত্রফল। এখন আয়তন কি হবে বলো তো, আয়তন কি দেখছিলাম ABC না, কি বলে ঘনবস্তুর, তাহলে সবগুলো এ হয়ে যাবে, তাহলে এ কিউব, এটা হচ্ছে কি এর আয়তন। বুঝতে পারছি একটার সাথে আর একটা সম্পৃক্ত। যখন দেখবা যে আমার একটা হাইট দেওয়া থাকে তখন কি হয়ে যায়, এটা গুণ হয়ে যায়। এখন দেখো ঘনক গেল, ও এটা হচ্ছে বেলন হবে, বেলন, বেলন আকৃতি, এটা তো বাকি আছে আমার। এখানে দেখো আমার বেলন আকৃতির এখন ক্ষেত্রফল, এখানে একটু তোমাকে ভালোভাবে দেখতে হবে। কি দেখতে হবে, দেখো বেলনটা কেমন দেখতে, জিনিসটা এইরকম দেখতে না, বলছে কি অনেকগুলো সার্কেল মিলে মিলে কি হয় একটা বেলন হয়। তাহলে বলতো এখানে একটা সার্কেল পাইতেছি না আমি, মানে উপরের পৃষ্ঠে আমি একটা সার্কেল পাচ্ছি, নিচের পৃষ্ঠে একটা সার্কেল পাচ্ছি, মাঝখানে কি পাইতেছি, মাঝখানে এটাও কিন্তু কি একটা সার্কেল, অনেকগুলো সার্কেল মিলে, কিন্তু এটা কি অনেকগুলো সার্কেল মিলে হয়ে 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 একটা লেন্থ চলে আসে, একটা দৈর্ঘ্য চলে আসে। তাহলে এই জিনিসটা যখন এরকম থাকে, মনে করো একটা ক্যান, তোমরা হচ্ছে বিভিন্ন ড্রিঙ্কস খাও না, ওই ড্রিঙ্কসের ক্যান, ওইটা ক্যানটা যখন কাটো তুমি একদম এখানে এক পাশে কাটো, তখন এই ক্যানটা কি হয় বলতো এভাবে খুলে একটা এরকম চারকোনা হয়ে যায়, তাই না, একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যায়। তাহলে এই জিনিসটা তখন কি হবে এইরকম হয়ে যাবে না, যদি আমি এটা কেটে এটা খুলি এইরকম ভাবে এইরকম হয়ে যাবে, তাই না। কিন্তু এই জিনিসটা কি বলতো একটা বৃত্তের পরিধি না, আমার কি ছিল তো এটা সার্কেল, সার্কেলের মতো, সার্কেলগুলো কি হয়েছে এইভাবে একটার উপরে আরেকটার উপরে আরেকটা রেখে 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 আমার এরকম এতটুকু লম্বা হয়েছে, তাই না। কিন্তু জিনিসটা কি একটা সার্কেল না, তাহলে আমি যখন এটা খুলতেছি আমরা কি দেখছিলাম যে বৃত্তের পরিধি কি, যে বৃত্তটা যখন আমি এভাবে কাটবো, বৃত্তটা যদি আমি এরকম করে লম্বা করি, এটা হচ্ছে আমার কি একটা পরিধি চলে আসে, হ্যাঁ ওইটার দৈর্ঘ্য চলে আসে। তাহলে এই যে আমি ক্যানটা কাটলাম, এটা কি আমার একটা বৃত্তের পরিধি না, তাহলে এতগুলা কি এই সবগুলা কি বৃত্তের পরিধি না, পরিধি, এবং তার সাথে কি এইচ আছে, মানে একটা হাইট আছে। বুঝছি জিনিসটা, এই জিনিসটা কিন্তু একটু ট্রিকি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি অলরেডি দেখতেছি যে আমার কাছে কি কি আছে, তাহলে এগুলো যদি থাকে তাহলে বলো তো এই ভূমি, এটা একটা ভূমি, এটা একটা ভূমি, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার না, এটা একটা সার্কেল, তাহলে ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা কিসের বলতো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, বুঝতে পারছি। এখন দেখো আমার কাছে লাগবে হচ্ছে আরেকটা হচ্ছে বক্রপৃষ্ঠ, এই যে জিনিসটা অনেকগুলা সার্কেল মিলে আমার কি হয়েছে এটা পাইছি, মনে করো একটা সার্কেল বা একটা সার্কেল এইভাবে রাখতে রাখতে হাইট হয়েছে, তাহলে ওই বৃত্তটা যখন আমি এইভাবে খুলতেছি তখন কি হয় একটা পরিধি পাচ্ছি, এই যে সম্পূর্ণ একটা হাইট সহ যে পাচ্ছি আমি পরিধিটা বৃত্তের, সেটাকে আমরা কি বলবো জানো, সেটাকে আমরা বলবো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এখানে বলতো পরিধি যদি হয় তাহলে এখানে 2 পাই আর আছে না, আর সাথে এইচ আছে, হ্যাঁ। তাহলে আমরা এতক্ষণ কি দেখছিলাম যে ক্ষেত্রফল বা হচ্ছে ওইটার সাথে কি হয় বলতো, ওইটার সাথে এইচটা যুক্ত হয়ে যায়, যদি এক্সট্রা কোনো একটা বাহু থাকে বা হাইট থাকে ওইটা গুণ হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি না। তাহলে এখন বলতো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে কি হবে যে 2 পাই আর ইন্টু এইচ, ঠিক আছে। এখন বলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল মানে বুঝাচ্ছে এইটা 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 এই সম্পূর্ণটার, মানে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল কি হবে, তাহলে বলো কি কি আছে এখানে 2টা পাই আর স্কোয়ার আছে, পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, এটাই আছে না এখানে,
এখানে তো এইটাই আছে। তাহলে এটাকে যদি আমরা লিখি একটু ভালোভাবে, তাহলে 2টা পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর যদি আমি কি করি বলতো, কমন নিয়ে নেই 2 পাই আর স্কোয়ার, সেই ক্ষেত্রে আমার কি থাকে 2 পাই আর যদি কমন নেই আমার থাকে হচ্ছে কি কি থাকে, এইচ থাকতেছে প্লাস আর থাকতেছে। বুঝছি, জিনিসটা বুঝতে পারছি। জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করছি। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে পুরাটার ক্ষেত্রফল লাগবে আমার। তাহলে পুরাটার মধ্যে কি আছে, 2টা সার্কেলের ক্ষেত্রফল আছে আর একটা ওই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আছে। তাহলে এইটা কি করব আমি, এটা একসাথে যখন নিব তখন একসাথে যোগ হয়ে যাবে, টোটালটা চাইলে তখন আমি এটা পাচ্ছি, তখন এই সূত্রটা পাচ্ছি। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, এইগুলোই ইম্পর্টেন্ট, এইগুলোই তোমাদের পরীক্ষায় অঙ্ক হিসেবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন দেখো পরে আরেকটা কি বলছে, আয়তন। তাহলে আয়তন কি হবে জানো, আয়তনটা সহজ। আয়তনটা কি বলতো, সম্পূর্ণ ভিতরটা সহ আমি নিতেছি, তখন আমার কি আসবে, এটার হবে পাই আর স্কোয়ার এইচ। জিনিসটা দেখো, বুঝছো জিনিসটা। আয়তন, আমরা আয়তক্ষেত্রের আয়তন কি পাইছি, আয়তন দৈর্ঘ্য আর প্রস্থর গুণ, তাই না? যখন ওইটা একটা ঘনবস্তু হয়েছে তখন কি হয়েছে, ওইটার সাথে তৃতীয় যে বাহুটা আছে সেটা গুণ হয়ে গেছে, এবিসি পাইছি। হ্যাঁ, আর ঘনকের ক্ষেত্রে এ কিউব মানে 3টা বাহুর গুণফল। তাহলে এখানে আয়তন তাহলে কি হবে, এবি কি ছিল, ওইটার দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মানে কি ক্ষেত্রফল, তাহলে এখানেও ক্ষেত্রফল এর সাথে হাইটটা গুণ হয়ে গেছে, তাহলে এখানে আমি তখন আয়তকে পেয়ে গেছি। বুঝতে পারছি জিনিসটা। এই অধ্যায়ের, এই সম্পূর্ণ অধ্যায়ের পরিমিতির এইটুকু পার্ট একটু জটিল, তোমার কাছে এইটুকু পার্ট একটু জটিল লাগবে, তাছাড়া কোনো কিছুই কি এত কঠিন না, সবগুলি সহজে তুমি মনে রাখতে পারবা। তবে এটা যদি তুমি একবার বুঝতে পারো, এই জিনিসটা তোমার কাছে সহজ হয়ে যাবে, কারণ অলরেডি আমার সেই বৃত্তের সূত্রগুলোই চলে আসে, পাই আর স্কোয়ার, 2 পাই আর 2 পাই আর পাই আর স্কোয়ার, এগুলাই এই 2টাই সূত্র, শুধুমাত্র এটার সাথে অ্যাড হয়েছে কি এক্সট্রা এইচ, হাইটটা। বুঝতে পারছি, এবং এটা অলরেডি আমরা বলছি কি যে একটা কোনো কিছুর যদি এক্সট্রা কোনো বাহু অ্যাড হয়ে যায় সেটা কি হয়, সেটা ওটার সাথে গুণ হয়ে যায়। কোথায় গুণ করতে হবে, এইটা হচ্ছে এখানে দেখতে হবে। বুঝতে পারছি, এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় আবার একটু দেখো, দেখে দেন হচ্ছে এই জায়গাটা একদম ক্লিয়ার করে নাও, কারণ এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। ঠিক আছে, এখন দেখো কি বলছে, একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের যোগফল নির্ণয় করুন। দেখো, একটা সমবৃত্ত বেলন, বেলন সমবৃত্তীয় বেলন মানে এই জায়গার যে বৃত্তগুলা সবগুলো সমান, এটার উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার দিলাম, ভূমির ব্যাসার্ধ এই ব্যাসার্ধ হচ্ছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এর আয়তন বের করতে বলছে। এখন আমাকে বলো তো আমি এটা কিভাবে বের করব, এর আয়তন, আয়তনের সূত্র আমি কি পাইছিলাম, পাই আর স্কোয়ার ইন্টু কি এইচ, তাই না? তাহলে আমি আয়তন কিভাবে পাবো, আয়তন সূত্র কি এইমাত্রই আমরা দেখছি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই এর মান কত, 3.1416 ইন্টু আর কত পাইছি 7 স্কোয়ার ইন্টু হাইট কত 10 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করো কত হয়, 7 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 3.1416 কত হয়, 1539.384 সেন্টিমিটার। এটা কি আয়তন, তার মানে কিউব হবে এটা। ঠিক আছে, বা ঘন সেন্টিমিটার, যদি বাংলায় লেখো ঘন সেন্টিমিটার, আর যখন ইংলিশে লিখবা সংকেতের সাথে তখন কিউব দিতে হবে। বুঝছি, আয়তন হয়েছে। এবং সম্পূর্ণ পৃষ্ঠের যোগফল নির্ণয় করো। সম্পূর্ণ পৃষ্ঠ তার মানে আমার কি, এই সম্পূর্ণটা চাইছে। তাহলে আমার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি জানি বলতো, 2 পাই আর ইন্টু এইচ প্লাস কি আর। অলরেডি তো আমার আর দেওয়া আছে, এইচও দেওয়া আছে। তাহলে আমি যদি লিখি যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান কি 2 পাই আর ইন্টু
এইচ প্লাস আর, তাই না? এটাই তো। 2 ইন্টু, এখানে তোমরা ইন্টুটা ডট দিয়েও দিতে পারো, কিন্তু যেহেতু 3 পয়েন্ট মানে পয়েন্টের একটা মান আছে, তো এখানে পয়েন্ট কোনটা ইন্টু কোনটা বোঝা যাবে না, তো এখানে গুণ চিহ্নই দিয়ে দিবা তোমরা। আর হচ্ছে 7, এইচ হচ্ছে কি 10 প্লাস কি 7, ক্যালকুলেশন করো কত হয়। 10 প্লাস 7 যোগ করে নিবা, তারপরে ইন্টু করবা 7 ইন্টু 3.1416 ইন্টু 2, 747.7008। এটা কি ক্ষেত্রফল, তার মানে সিএম স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমার এটার কি সম্পূর্ণটার ক্ষেত্রফল। তাহলে দেখো আমার বেলনের অঙ্কগুলো শুধুমাত্র ওই সূত্র ট্রিকটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু বেশি ইজি। কেন বলো তো? শুধুমাত্র পাই তো আমার জানাই আছে, আর মানে ব্যাসার্ধ, আর হচ্ছে আমার কি বলতো হাইট মানে উচ্চতা, এই দুটো যদি জানা থাকে আমার কিন্তু সবগুলো অঙ্ক আমি খুব সহজেই করে ফেলতে পারবো। ইনফরমেশন এত বেশি লাগে না, সবকিছুর মধ্যে পাই অ্যাড আছে, পায়ের মান ধ্রুবক, ওইটা জানতে হবে না আমাকে এক্সট্রা করে, আর হয়তো বা এক্সট্রা 2 থাকবে, স্কোয়ার থাকবে, এগুলা তো আর ওইটার সাথে সম্পর্ক নাই, এটা খুবই সহজ, তাই না? তাহলে এটার কিন্তু দুইটা মাত্র মান দেওয়া থাকলে আমি কি করতে পারবো, সম্পূর্ণ সবকিছু বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাকে ইনফরমেশন কি কি দেওয়া আছে, আমার সেটার উপরে ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, আমাকে কি এটা লিখে নিতে হবে। আগে দেখো কি বলছে, ঢাকনা শুদ্ধ কাঠের বাক্সের দৈর্ঘ্য, তার মানে একটা বাক্সে কি একটা ঢাকনা আছে, ঢাকনা সহ আমার দৈর্ঘ্য প্রস্থের মাপ দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে বলছে কি যে ঢাকনার পুরুত্ব, তাহলে বলো তো আমি যদি ঢাকনা সহ একটা মাপ নেই, ঢাকনা ছাড়া একটা মাপ নেই, দুইটা থেকে ঢাকনা সহ থেকে যদি ঢাকনা ছাড়া বাক্সের মাপটা বিয়োগ করে দেই, ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই বা পুরুত্ব পাওয়ার জন্য, তাহলে আমরা ওই পুরুত্বটা পেয়ে যাব না, বা ঢাকনাটা কতটুকু আছে সেটা পাবো। তাহলে দেখি, এখন দেখো যে ঢাকনা কি আছে, ঢাকনা সহ কি কি দেওয়া আছে। হ্যাঁ, দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে কত, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 9 সেন্টিমিটার, আর উচ্চতা কত বলো তো, উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। ওকে, এখন মনে করো যে যদি আমি ধরি যে ঢাকনার পুরুত্ব কত, এটা দেওয়া আছে আমার কাছে, মনে করো যে আমি ধরলাম, ঠিক আছে, যে ঢাকনার পুরুত্ব কত হয়, পুরুত্ব কত, এক্স সেন্টিমিটার, ঠিক আছে, এক্স সেন্টিমিটার যদি এইটা হয়, তাহলে আমাকে বলো তো এখানে বক্সের মাপগুলো কেমন হবে, মাপগুলো দৈর্ঘ্য হবে কত বলো তো, দৈর্ঘ্য হবে হচ্ছে মনে করো যে এ সমান কত 10 মাইনাস এক্স 2x, দুই পাশে না, মনে করো একটা বক্স, এই বক্সে মনে করো এখানে আমার একটা ঢাকনা আছে এরকম। এখন এই ঢাকনার পুরুত্ব যদি আমি এটা হচ্ছে ঢাকনা সহ, তাহলে এই টোটালটা 10 হয়, তাহলে এইখানে এই যে একটু পুরুত্ব এই দুইটা বাদ যাবে না, তখন আমার কি হবে বলতো, যদি আমি ঢাকনা ছাড়া বক্সটা পাই তাহলে 10 মাইনাস কি করতে হবে 2x করতে হবে, পুরুত্ব কত x। বুঝতে পারছি? এখন তাহলে ভূমি মনে করলাম বা প্রস্থ মনে করলাম বি সমান কত হবে, বি কতটুকু দেওয়া আছে 9 মাইনাস কত আবার সেই 2x। বুঝতে পারছি? এবং সেম ভাবে আমার যদি উচ্চতা ধরি, উচ্চতা যদি আমি সি ধরি, তাহলে এখানে কি হয় 7 মাইনাস 2x পাইছি। একটা অনুমান করে আমি ধরে নিছি এটা, যে আমার ঢাকনার পুরুত্ব হচ্ছে এক্স সেন্টিমিটার। এখন ঢাকনা সহ হচ্ছে আমার কি 10 9 7 করে দেওয়া আছে, আর ঢাকনা ছাড়া বক্সের দৈর্ঘ্য হচ্ছে 10 মাইনাস 2x, প্রস্থ হচ্ছে 9 মাইনাস 2x, আর কি বলো উচ্চতা হচ্ছে আমার 7 মাইনাস 2x পাইছি। এখন বলো তো কি দেওয়া আছে, এর সমগ্র তলের ক্ষেত্রফল, বুঝতে পারছো? তার মানে মানে ভিতরের অংশটার ক্ষেত্রফল। তাহলে এটা কি একটা ঘনবস্তু না, ঘনবস্তু, এই বক্সটা হচ্ছে দেখতে ঘনবস্তু, তার মানে এটা আয়তাকার, ঠিক আছে।
ঘন বস্তু এরকম। তাহলে যদি এইটা হয় তাহলে বলো তো এইটার আমরা কি পাইছিলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এই যে এইটা এরকম একটা দেখছিলাম না আমরা চিত্র, সবগুলো তলের ক্ষেত্রফল কত হয় এটা বের করছিলাম না, আমাকে এই জিনিসটার ক্ষেত্রফল বের করতে, এটার সূত্র আমরা কি পাইছিলাম একটু মনে করো, এটা সূত্র পাইছিলাম হচ্ছে কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই না? তাহলে এখানে আমরা কি করব লিখবো, আমার কাছে ওইটার মান দেওয়া আছে। তাহলে দেখো তাহলে প্রশ্ন অনুসারে কি হয় 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কি 262 বর্গ সেন্টিমিটার। এখন দেখো এই দুটো যদি আমি মান বসাই, টুটা ওই পাশে নিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, এর মান কত 10 মাইনাস 2x প্লাস, সরি এটা তো এর মান বসাইলাম, ইন্টু বি এর মান কত 9 মাইনাস 2x প্লাস বি মান কত 2 মাইনাস 2x 9 মাইনাস 2x ইন্টু সি এর মান কত 7 মাইনাস 2x প্লাস সি এর মান কত 7 মাইনাস 2x পাইলাম, তারপরে এর মান কত 10 মাইনাস 2x পাইছি, সমান সমান এখানে কত হবে, এটা 2 এই পাশে এসে ভাগ হয়ে গেছে, তাহলে 262 ভাগ 2 সমান 131। ঠিক আছে, পরীক্ষার হলে এই ভাগগুলো কিন্তু সহজ, বুঝতে পারছো, খুব মুখে মুখে করা যায়, কিন্তু পরীক্ষার হলে এমনও হয় টেনশনের ঠেলায় 1/2 যদি জানি যে এটা হাফ হবে তারপরে ওইটা নিজে থেকে ভাগ করে ক্যালকুলেটর লাগে এটা ভাগ করতে, 1 + 1 2 হবে এটা জানার পরেও ক্যালকুলেটর দিয়ে যোগ করে তারপরে আমরা কি করি যোগ বসাই, তার মানে এত টেনশনে থাকি। কিন্তু এই টেনশনগুলো বাদ দিয়ে তোমাকে বেশি বেশি প্র্যাকটিসটা করতে হবে, করলে দেখবা যে তোমার আর এগুলা এতটা ভুল হবে না। তারপরেও শিওর হওয়ার জন্য কইরো, সমস্যা নাই, তবে এই জিনিসটা আমরা প্রায় করে থাকি। এখন দেখো তাহলে আমরা এখানে কি বসাইলাম, এটার মান বসাইলাম। এখন আমার এখন সবচেয়ে একটা বোরিং কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা সবগুলো গুণ করতে হবে আমাকে। তো দেখো যদি আমি এটা গুণ করি 9 দিয়ে 10কে, তাহলে 90 প্লাস আসবে না মাইনাস আসবে, 90 দিয়ে 9 দিয়ে একবার 10কে গুণ করবো, 9 দিয়ে এটাকে গুণ করবো, মাইনাস 18x মাইনাস 10 দুগুণে 20x প্লাস 4x স্কোয়ার পাইছি। এখন প্লাস কত হয় 7 দিয়ে 9 7 নং 63 মাইনাস 14x, তারপরে 2x দিয়ে 9কে মাইনাস 18x মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার প্লাস 70 মাইনাস কত 20x মাইনাস 14x প্লাস কত 4x স্কোয়ার ইকুয়াল টু 131। এটা খুবই বোরিং, তবে এটা একটু ধরে ধরে করবা, এখানে ভুল হইলে কিন্তু সম্পূর্ণ অঙ্ক ভুল হয়ে যাবে। এই সামান্য গুণ ভাগ যোগের মধ্যেই আমাদের ভুল হয়ে যায়, তাছাড়া কিন্তু আমরা বড় বড় ম্যাথ করে ফেলি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমার সবগুলো সংখ্যা যোগ করে ফেলি, কত কত আছে 90 যোগ, প্রথমে আমরা কি করবো একটু কালার চেঞ্জ করে নিই, বুঝতেছি না, 90 যোগ 63 যোগ 70, 90 যোগ 63 যোগ 70, ঠিক আছে 331, সরি 313। এখন বলো তো 313 তাই না, আচ্ছা রাখলাম, মনে করো যে এইখানে লিখলাম 313 লিখে রাখলাম 131। এরপরে এখন দেখো কি আছে, এটা প্লাসের পাবো আমরা অবশ্যই, তারপরে এই এক্সগুলা যোগ করো, সেটা হচ্ছে এখানে 18x এখানে 20x মাইনাস আছে, মাইনাস মাইনাসে মানে মাইনাসের মান কি হবে যোগ, নিজেরা যোগ হবে চিহ্ন একই থাকবে, তাহলে 18 যোগ 20 আর কোনটা কোনটা আছে এরকম 14 যোগ 14 যোগ 18 যোগ 18 যোগ 20 যোগ 20, তারপর আসতেছে 14 যোগ 14
104, এখানে কি হবে বলো তো, মাইনাস 104x, বুঝতে পারছি? এখন বলো 4 স্কোয়ার কয়টা আছে? 4 স্কোয়ার আছে একটা, দুইটা, তিনটা। তোমরা কিন্তু কাটে দিও না, তোমরা কিন্তু যোগ করবে আলাদা করে। আমি হচ্ছে আমার বোঝার জন্য, ভুল না হয় যাতে, এই জন্য আমি হচ্ছে এখানে কি করছি, এখানে আলাদা করে আমি এইভাবে যোগ করতেছি। 3 4 12, তাও মনের শান্তি, যোগ করি 3 টা 4 কত হয় 12। তাহলে আমার হচ্ছে 12x স্কোয়ার, ঠিক আছে? এখানে মাইনাস 104x, ঠিক আছে, প্লাস এখানে এখন আমার একটু কাহিনী আছে। কাহিনীটা কি, কত পাইছে এই পাশে 313, আর এই পাশে কত আছে 131। তাহলে 313 থেকে 131 বাদ দিতে হবে। 313 মাইনাস 131 থাকে হচ্ছে 182। 90, আবার একটু দেখি, যোগ 63 যোগ কত 70 সমান, এখানে আবার 196 হয়েছে। আরে 90 যোগ, আচ্ছা 90 যোগ 63 যোগ 70, আর কিছু আছে নাই? 90 63 যোগ 70, দেখো ভুল হয়ে গেছিল অলরেডি, 213 হয়েছে, 23 হয়েছে, মাইনাস 131 কত হয় 92, হয় কত 92, ঠিক আছে? এটা আমি কেন এখানে আনলাম, এটা আমি উৎপাদককে বিশ্লেষণ করব, হ্যাঁ, মিডল ফ্যাক্টর করব, এই জন্য আমি এখানে নিয়ে আসলাম। এখন দেখো এখানে কি হয়, আমি এইটাকে কি করতে পারি, সবগুলো দেখো, দেখি তো কোনটা দিয়ে ভাগ যায় কিনা। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করলে 92 যায়, ভাগ 3, সংখ্যা কমাইতে হবে আর কি, ছোট করতে হবে, যত ছোট করবা তত ভালো। 92 ভাগ 4 দিলে 23, আচ্ছা 4 দিয়ে 104 ভাগ 4 সমান 26, 12 তো যায়। তাহলে 4 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি হয়, 3 4 12 এক্স স্কোয়ার মাইনাস 26x, তাই না? 104 ভাগ 6 4 26x, প্লাস এখানে 92কে ভাগ করলে কত হয় 23, ঠিক আছে, বুঝছি। এখন এখানে আমি একটু জায়গা চাই, সেটা হচ্ছে এই জায়গাটা মনে করো, আচ্ছা এটা আমার মনে থাকবে নি, এটা কেটে দিই, ঠিক আছে? দেখো তাহলে এখানে একটু দেখো আমার কি হয়, এটা এখানে নিয়ে যাবো, মিডল ফ্যাক্টর করব। তাহলে এখানে দেখো এই সংখ্যাটাকে আমরা কি জানি যে এমনভাবে ভাঙতে হবে যাতে এটা কি যোগফল বা বিয়োগফলে আমার ওইটাকে ওইভাবে সাজাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি লিখি 3x স্কোয়ার মাইনাস কত, মাইনাস কত হয় 3x মাইনাস 23x, তাহলে এই দুটো যোগ করলে কত হয় 26 হয়, প্লাস 23 হইল, আমার দুইটা একই রকম পাইছি। ওকে, তাহলে এখন আমার এটা এখান থেকে কি পাবো, এখান থেকে আমার কমন নিতে হবে হচ্ছে একটা, তাহলে 3x যদি কমন নেই তাহলে এখানে কি থাকে x মাইনাস 1, ঠিক আছে, মাইনাস না প্লাস, মাইনাস নেব না প্লাস নেব, মাইনাস 23 যদি নেই তাহলে হয় কি x মাইনাস 1, পাইছি। এই দুইটা আমাকে সেম বানাইতে হয়, তাই না? আমরা জানি এটা। তাহলে এখানে যদি হয় তাহলে x মাইনাস 1 সমান সমান 0, বা x সমান সমান কি হয় 1 হয়। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে 3x মাইনাস 23 ইকুয়াল টু 0, বা x সমান সমান কি হয়, ওই পাশে গিয়ে গেলে প্লাস 23 হয়, ভাগ করলে 3 দিয়ে, ভাগ 3 দিয়ে কি হয় 7.667, 23 ভাগ 3, আচ্ছা ঠিক আছে। এখন দেখো এখানে সমস্যা কি হয়েছে, সমস্যা হইতেছে যে আমি যখন এটা কি করছি, এটা আমি যখন এইটা নিছি, এখন দেখো তো যদি আমার একটা ঢাকনার মান পাইছি না, এটা আমি ঢাকনার মান আমার কি কত আসে, ঢাকনার মান কখনো কি আমার 7 সেন্টিমিটার হয় পুরুত্ব, এক্স ধরছি না ঢাকনার পুরুত্বটা, ঢাকনার পুরুত্ব কখনো 7 সেন্টিমিটার হবে? বক্সের চাইতে আমার ঢাকনা বড় হয়ে যাবে, তাই না? মোটা হয়ে যাবে বেশি। আমার বক্সের কি দেওয়া আছে, প্রস্থ বা উচ্চতাই দেখো 10, 9, উচ্চতাই 7 সেন্টিমিটার। আমার কি ঢাকনার পুরুত্ব এত মোটা হবে কখনো?
কখনো হবে না। তার মানে আমাকে এটা কি করতে হবে, তাহলে এখানে দুইটা মান পাইছি, যে কোনো একটা নিতে হবে। তাহলে আমার এখানে এই 1 সেন্টিমিটারটা হচ্ছে গ্রহণযোগ্য হয়ে যাবে। বুঝছি, এই 1 সেন্টিমিটারটা হচ্ছে গ্রহণযোগ্য। মানে ঢাকনাটার পুরুত্ব কি একদম ছোট চিকন থাকে, একদম চিকন থাকে। এখন জিনিসটা বুঝতে পারছি। এখন পুরুত্ব জিনিসটা কি, পুরুত্বটা হচ্ছে মনে করো যে আমার এটা একটা আছে, এটা দেখো, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। এখন এখানে এটার পুরুত্ব মনে করো এইটুকু অংশের পুরুত্ব কত, এইটুকু হচ্ছে আমার কি একটা পুরুত্ব চাচ্ছে আমার কাছে, এটা হচ্ছে আমার একটা পুরুত্ব। বুঝতে পারছি। মনে করো যে এই আমার কাছে একটা কাগজ আছে, কাগজের এটা তো অনেক অনেক চিকন, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সবই আছে। এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা, এখানে কাগজের একটা এই যে কি আছে, একটা হালকা হলেও একটা পুরুত্ব আছে না, বা একটা একটু মোটা আছে না, যেটা বোঝা যায় কাগজ কি হয়, অনেক সময় মোটা হয়, চিকন হয়, ওইটা হচ্ছে আমার পুরুত্ব। তাহলে ওই হিসাবে ঢাকনাটা যেটা আছে, ঢাকনাটাও কি একটা একটা ধরলে আমার বোঝা যায় না যে এটা একটা মোটা ঢাকনা না চিকন ঢাকনা, এরকম আছে না, ওইটা হচ্ছে আমার পুরুত্ব। তাহলে ওইটা হিসাবে আমাকে এটা বের করতে হয়েছে। তাহলে আমার এটার উত্তর কত হইতেছে, 1 সেন্টিমিটার। বুঝতে পারছি, এটা হচ্ছে যায় এটার সাথে, অন্যগুলা যায় না। এখন কি বলছে দেখো, আমাদের যেই ঢাকনা শহর যে অঙ্কটা, এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো একটু কম বেশি হওয়ার কারণে আমরা মনে করি যে এটা অনেক বেশি জটিল একটা অঙ্ক, কিন্তু না, কিন্তু তুমি কিন্তু এগুলো খুব সহজেই করে ফেলতে পারবে। এবং আমরা কিন্তু অলরেডি কি করছি বলো তো, ওই যে বৃত্তের মাঠের চারদিকে রাস্তা বের করে ফেলছি, এরকম কিন্তু আমরা অঙ্ক অনেকগুলো করছি, ওগুলো কিন্তু সেমই। ঠিক আছে, এখন দেখো কি বলছে, আর আমরা আর কয়েকটা অঙ্ক করব। যে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√2, ঠিক আছে, সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য ও আয়তন কত? আচ্ছা, ঘনক বলছে, ঘনক মানে কি আমার এইটা, তাই তো? হ্যাঁ, ঘনক মানে এইটা। এখন এই ঘনকের কি বলছে, কর্ণ, পৃষ্ঠতলের কর্ণ। কর্ণ আমরা কি জানতাম, কর্ণ কি, ঘনকের কর্ণ কি বলতো, √3a, তাই না? ঘনকের কর্ণ হচ্ছে √3a, কিন্তু এখানে পৃষ্ঠতলের বলছে, তার মানে এই জায়গার। তাহলে এটা একটা কি, স্কয়ার না, বর্গ না? আমাকে কিন্তু বলে নাই যে এইটার ক্ষেত্রফল, এইটার কর্ণ, ঘনকের কর্ণ আমাকে বলছে ঘনকের পৃষ্ঠতলের, মানে একটা তলের কর্ণ। তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের কর্ণ কি, √2a। বুঝতে পারছি জিনিসটা? তাহলে আমার যদি হয়, তাহলে বলছে হলে এর কর্ণের দৈর্ঘ্য ও আয়তন কত। তার মানে দুইটা কর্ণ তো, একটা কর্ণ দেওয়া আছে অলরেডি, এটা কেমন প্রশ্ন যে কর্ণ দেওয়া আছে আবার আরেকটা কর্ণ বের করো, এখানে কথা দিয়ে বুঝতে হবে। তাহলে আমাকে ঘনকের পৃষ্ঠতল, তার মানে ঘনক যেটা আছে এর পৃষ্ঠতল হচ্ছে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণ কি, √2a। তাহলে এটার মান দেওয়া আছে কত, 8√2, তাই না? তাহলে এখানে বের করতে হবে আসল যে কর্ণটা, তাহলে আমার মান কি লাগবে বলতো, a লাগবে। তাহলে ঘনকের কর্ণ হচ্ছে √3a, কিন্তু পৃষ্ঠতল বর্গের কি আছে, আমার বর্গের যেই কর্ণ আছে সেটা হচ্ছে আমার কত আছে, √2a, সরি, √2a সমান সমান কত দেওয়া আছে, 8√2। মান বের করতে হবে কি, আমার এর মান করো, এটা যদি এই পাশে নিয়ে যাও কাটা কাটা, তাহলে 8 থাকে, হয়েছে 8 থাকতেছে, তাই না? তাহলে এখন এখানে মানটা বসাও, ঘনকের কর্ণ কি হবে বলতো, √3 ইন্টু a, 8√3। বুঝছি জিনিসটা আমার বেরোছে, ছিল কি 8√2, ঘনকের কর্ণ বেরোছে 8√3। এখন বলছে কর্ণের দৈর্ঘ্য পাইছে, এখন বলছে আয়তন। আয়তন কি বলতো, আয়তন কি a কিউব না? তাহলে এর মান কি, আয়তন, আয়তন কি a কিউব, এর মান কত, 8, কিউব করলে কত হয় করো, কিউব করলে 512 কি ঘন সেন্টিমিটার, cm কিউব। বুঝছি জিনিসটা? এইগুলা কিন্তু খুব সহজ অঙ্ক, জাস্ট সরাসরি সূত্র বসাতে, এখানে কোনো প্যাচ গোছ নাই,
শুধু এই কথার প্যাচটা ছিল যে ঘনকের পৃষ্ঠতলের গড়নের দৈর্ঘ্য। বুঝতে পারছি? তারপরে দেখো, এরপর আসতেছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়ত নির্ণয় করো। মনে করো যে একটা কি আছে, একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে 12, প্রস্থ 12। একে বৃহত্তম বাহুর চতুর্দিকে, বৃহত্তম বাহু কোনটা? বৃহত্তম বাহু হচ্ছে এটা, দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এটার চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠ। এখানে এটা আসলে কিছুই না। এখানে এটা যে বলছে, এতগুলা বাংলা শব্দ লিখছে যে একে ধরে এর চারদিকে ঘুরাইলে যেটা আসে, এগুলো কোনো কিছুই না। তুমি একটা চিন্তা করো যে একটা বক্স, ঠিক আছে, ওই বক্সের যদি তুমি মনে করো বক্সের এখান থেকে, বক্স আছে, বক্সের এখান থেকে তুমি এভাবে এটাকে ঘুরাইতেছো, বুঝছো জিনিসটা? ঘুরাইলে তখন এটা কি হবে বলো তো? ওইটা একটা আয়তক্ষেত্র, মানে সরি, এখানে হচ্ছে একটা আয়তক্ষেত্র আছে। ওই আয়তক্ষেত্রকে যদি তুমি এদিকে ঘুরাও, কি হয়? এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও, এখানে কি হয়ে যায় বলো তো? একটা আরো একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রই হয়ে ঘুরে, মানে একই মাপে ঘুরতে থাকবে না? ওটা কি মাপ চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে ওইটার যদি আমি সরাসরি এটাই ধরি, তাহলে কি আসে আমার? দেখো যে এটা কি আমার মাপ কত। এখন দেখো এখানে আমার হবে কি জানো? এখানে হাইটটা হচ্ছে আমার 12 হয়ে যাবে, দৈর্ঘ্যর বদলে ঘনবস্তুর হাইটটা হচ্ছে 12 হয়ে যাবে, আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 5 হয়ে যাবে। বুঝছি? জাস্ট এই দুটা চেঞ্জ হবে। তাহলে আমার ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, তাই না? মান বসাও। 2 ইন্টু 3.1416 ইন্টু কত? আর কি? আর কোনটা হয়ে যাবে? এটা ব্যাসার্ধ হয়ে যাবে 5 ইন্টু হাইট কি আমার? সরি, হাইট হচ্ছে 12। এটা আগে লেখা, একই জিনিস যদিও। দেখো তাহলে এটা আমার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার এটার ইন্টু 12 ইন্টু 3.1416 ইন্টু 2 সমান 376.992 আসতেছে। সেম ভাবে ক্ষেত্রফল হয়েছে আয়তন। আয়তন কি বলতো? আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই কত? 3.1416, আর কত? 5, হাইট কত? 12 স্কোয়ার। ও এটা স্কোয়ার, এটা না, ঠিক আছে। তাহলে গুণ করো, কত হয়? 5 স্কোয়ার ইন্টু 12 ইন্টু 3.1416 কত হয়? 942.48। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমার কি হয়, বের হয়ে গেছে। এইগুলো অঙ্ক কিন্তু কোনো ব্যাপার না, বুঝতে পারছো? ঢাকনা সহ ঢাকনা ছাড়া এই অঙ্কগুলোও কিন্তু এত আহামরি কোনো কিছু না। এগুলোও কিন্তু আমার কি খুব সহজেই তুমি করে ফেলতে পারবে। জাস্ট একটু ওরা কথার প্যাচ দেয়, প্রশ্নের মধ্যে কথার প্যাচ, তাছাড়া আর কোনো কিছুই নাই এখানে। বুঝতে পারছি? তাহলে আমাদের পরিমিতি পর্বের এখানেই শেষ, এবং আমরা 3টা পার্টি করে ফেলছি। 3টা পার্টে আমরা ভাগ ভাগ করে প্রথমত আমরা ত্রিভুজ সম্পর্কে জানছি, দেন হচ্ছে আমরা চতুর্ভুজ সম্পর্কে জানছি, দেন হচ্ছে আমরা কি করছি বৃত্ত এবং এর যে কি বেলন আকৃতি, ঘনক আকৃতি, ঘনবস্তু, এইগুলো সম্পর্কে জানছি, মানে 3D সম্পর্কে। তাহলে এখন তোমরা কি এই অধ্যায়টা যদি প্রথম 2টা পর্ব না করে থাকো, করে আসো দ্রুত, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি একদম টানা করে নাও বা একটু গ্যাপ দিয়ে করো, সমস্যা নাই, কিন্তু একটার পর একটা সিরিয়ালি যদি করো তাহলে সবগুলো অঙ্ক আসলে তুমি বুঝতে পারবে। এবং সূত্রগুলো, এই অধ্যায়ে শুধুমাত্র সূত্রগুলো একটু বোরিং, এই সূত্রগুলোই নিজে থেকে একটু মুখস্থ করে নিবা, একটু বোঝার চেষ্টা করবা। মুখস্থর চাইতে বুঝলে তোমার হচ্ছে ওই জিনিসগুলো ভালো মনে থাকবে, এবং তুমি যে কোনো ট্রিকি কোয়েশ্চেন দিক না কেন, যেখান থেকে কোয়েশ্চেন দিক না কেন, তুমি এটা আনসার করতে পারবা। এবং এই অধ্যায় কিন্তু জ্যামিতির সাথে মিক্স করে অঙ্ক চলে আসে, এবং এটা কিন্তু অবশ্যই অবশ্যই আসবেই পরিমিতি পাঠ থেকে। তো তোমরা এটা ভালোভাবে করবা, ঠিক আছে? তো এই পর্যন্তই ছিল আমাদের পরিমিতির ক্লাসটা। নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে।